সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্ণশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুলিং প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিরিন আফরোজ। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়টি নিয়ে। এই ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের দ্বিতীয় অধ্যায় নবম ও দশম শ্রেণীর তোমাদের উভয় শ্রেণীর সিলেবাসেই আছে, তাই আজকে আমি এটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। এবং দেখো, আমার আলোচনার অধ্যায় 2 আর আলোচ্য বিষয় অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল। প্রিয় শিক্ষার্থীরা, গত ভিডিও ক্লাসে তোমরা দেখেছো অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল আসলে কোন উৎস থেকে আসে বা অর্থায়নের কোন উৎস থেকে সেটি আসে। তাই আমি অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল নিয়ে আলোচনার আগে একটু উৎস সম্পর্কে আলোচনা করতে চাই, যা আমাদের পরবর্তী আলোচনার জন্য বেশ সুবিধা হবে। তো দেখো, অভ্যন্তরীণ উৎসের মুনাফাভিত্তিক শ্রেণীবিভাগ। এই অভ্যন্তরীণ উৎসের মুনাফাভিত্তিক শ্রেণীবিভাগের মধ্যেই একটি অংশ হচ্ছে অবন্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল। তার আগে আমরা জানবো যে অভ্যন্তরীণ উৎসের মুনাফাভিত্তিক শ্রেণীবিভাগের যোগানদাতা কে বা এই তহবিল কোথা থেকে আসে। এটি আসলে আসে মালিকের তহবিল থেকে। তার মানে অভ্যন্তরীণ উৎসের যে তহবিল সেটার জোগাড় দেয় হচ্ছে মালিক নিজে। এবং এখানে লক্ষ্য করো যে কয়েকটি বিষয় জানা জরুরি আমাদের জন্য। সেটি হচ্ছে উপার্জিত আয় মাইনাস উৎপাদন অথবা বিক্রয় খরচ ইকুয়াল অর্জিত মুনাফা। উপার্জিত আয় বলতে বোঝানো হয় এককালীন বিক্রয় করার পরে তোমার হাতে যে অর্থটা আসে সেটি হচ্ছে উপার্জিত আয়। এবং এই উপার্জিত আয় থেকে যদি আমরা উৎপাদন খরচ অথবা বিক্রয় খরচ বাদ দিই তাহলে যেটি থাকে সেটি হচ্ছে অর্জিত মুনাফা, যা অনেক সময় আমরা মোট মুনাফা হিসেবে বলে থাকি। আর দেখো, অর্জিত মুনাফা থেকে সুদ অথবা ট্যাক্স বাদ দেওয়ার পরে যেটি থাকে সেটি হচ্ছে নিট মুনাফা। সুদ বলতে এখানে বোঝানো হয় ঋণের সুদ। যদি তুমি কোনো প্রতিষ্ঠান হতে ঋণ নিয়ে থাকো, তার সুদ যখন দিতে হয় সেটি অর্জিত মুনাফা থেকে বাদ যায়, অথবা সরকারি যেটা ট্যাক্স বা কর আছে সেটি অর্জিত মুনাফা থেকে বাদ দেওয়ার পরে যা পাওয়া যায় সেটি হচ্ছে নিট মুনাফা। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে অর্জিত মুনাফা এবং নিট মুনাফা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে অর্জিত মুনাফা কী এবং নিট মুনাফা কী। অর্থাৎ নিট মুনাফা একেবারেই তোমার নিজস্ব অংশ, যার মধ্যে আর কোনো অংশই থাকে না। এখন দেখো, অভ্যন্তরীণ উৎসের যে দুইটি ভাগ রয়েছে সেই দুইটি ভাগ হচ্ছে কী কী। একটি হচ্ছে অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল এবং অপরটি হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। এবার আমরা আলোচনা করব অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল নিয়ে। তো দেখো, অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল এটা যদি আমরা সংজ্ঞা আকারে বলি তাহলে আমাদের সংজ্ঞাটি হয় এমন: নিট মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে ভবিষ্যতের জন্য জমা রাখা হয় তাই অবন্টিত মুনাফা। এখন এখানে তোমরা লক্ষ্য করো যে এখানে বলা হয়েছে নিট মুনাফা। এখন যদি কেউ বলে থাকো তোমরা মোট মুনাফা বা অর্জিত মুনাফা, তাহলে কিন্তু তোমার উত্তরটি সঠিক হয় না। কারণ অর্জিত মুনাফা বা মোট মুনাফার মধ্যে থেকে তোমাকে সুদ বা কর দিতে হয়। শুধুমাত্র এখানে আমার বলতে হবে যে নিট মুনাফার, অর্থাৎ যে অংশে আর কারো ভাগ নেই, নিট মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন বা ভাগ করে না দিয়ে তা ভবিষ্যতের জন্য জমা রাখা হয় তাই হচ্ছে অবন্টিত মুনাফা। তাহলে সঞ্চিত তহবিল কি? এখন দেখো, এই অবন্টিত মুনাফা কি করা হয় পরবর্তীতে, আর এই অবন্টিত মুনাফা একটি তহবিলে আলাদা করে রাখলে তাকে বলে সঞ্চিত তহবিল বা সঞ্চিতি তহবিল। অর্থাৎ আমরা অবন্টিত মুনাফা যখন খরচ না করে ভবিষ্যতের জন্য একটি নির্দিষ্ট তহবিলে জমা রাখি তখন তাকে বলে সঞ্চিতি তহবিল। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগে যে অবন্টিত মুনাফা এবং সঞ্চিতি তহবিল আসলে এগুলো দিয়ে আমাদের কাজটা কি। অনেক সময় দেখবে যে সৃজনশীল প্রশ্নে হয়তো বলা থাকে যে কারো একজনের নাম দিয়ে যে সে হয়তো তার ব্যবসাটি বাড়াতে চায় বা সম্প্রসারণ করতে চায়, এখানে ব্যবসায় তার নতুন মেশিনারি জানতে চায় বা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে চায়। সেই ক্ষেত্রে সে হয়তো কোন তহবিল ব্যবহার করবে, তখন সেই ক্ষেত্রে আমরা বলে থাকি তখন সে অবন্টিত মুনাফা জমাকৃত যে অংশ অর্থাৎ সঞ্চিত তহবিল বের করবে। তাহলে যদি এখানে আমি নির্দিষ্ট আকারে বলি যে সঞ্চিত তহবিল বা অবন্টিত তহবিলের প্রয়োজনীয়তা কি, বিশেষ করে এটা সঞ্চিত তহবিলের জন্যই প্রযোজ্য। যে বিষয়টি হয় এরকম, বা পয়েন্টগুলো দেখো একটু তোমরা, যে প্রয়োজনীয়তা এখানে সঞ্চিত তহবিলের প্রয়োজনীয়তা যদি বলি যে ভবিষ্যৎ ব্যবসার সম্প্রসারণের জন্য, অর্থাৎ তুমি একটি ছোট কারবারি প্রতিষ্ঠান নিয়ে তোমার ব্যবসা শুরু করেছো, সেই ব্যবসাটি তুমি এখন বৃদ্ধি করতে চাও বা ব্যবসার আয় বা ব্যবসার অবস্থা তোমার কাছে সন্তোষজনক মনে হচ্ছে, তাই তুমি ব্যবসাটা সম্প্রসারণ করতে চাও, তখন তুমি কি করবে, তোমার ওই সঞ্চিত তহবিল থেকে নিয়ে তুমি তোমার ব্যবসা
ব্যবসা সম্প্রসারণ করতে পারো। এর ফলে আর বাইরের কারোর কাছে তোমার যেতে হয় না, তুমি তোমার নিজস্ব তহবিলই তোমার প্রতিষ্ঠানের কাজে লাগাতে পারো। দ্বিতীয়ত দেখো, ভবিষ্যতের আর্থিক বিপর্যয় মোকাবেলার জন্য। যখনই একটি ব্যবসা আমরা শুরু করি, তোমরা জানো ঝুঁকি নিয়ে ব্যবসা শুরু করা হয়। লাভ ক্ষতি ব্যবসায় দুটিই থাকে। কখনো কখনো ব্যবসায় হয়তো আর্থিক বিপর্যয় ঘটে। এই আর্থিক বিপর্যয় মোকাবেলার জন্য যদি তোমার প্রতিষ্ঠানে নিজস্ব সঞ্চিতি তহবিল থাকে, তাহলে আর তোমার বাইরের কোনো প্রতিষ্ঠানের কাছে হাত পাততে হয় না। তুমি তোমার নিজস্ব সঞ্চিতি তহবিল দিয়েই তোমার ব্যবসায়ের আর্থিক বিপর্যয় মোকাবেলা করতে পারো। তৃতীয়ত দেখো, ব্যবসা প্রতিষ্ঠানের সাজসজ্জা ও উন্নয়নমূলক কাজ। যদিও আমরা এটি সম্প্রসারণের জন্য ভিতরেই ধরে থাকি, তারপরেও হয়তো ব্যবসা প্রতিষ্ঠান যখন তুমি সম্প্রসারণ করো, সম্প্রসারণের ফলে তোমার সেখানে একটি নির্দিষ্ট সাজসজ্জার প্রয়োজন হয় এবং এর বিভিন্ন উন্নয়নমূলক কাজেরও দরকার পড়ে। আমাদের যদি সঞ্চিতি তহবিল থাকে, তাহলে এটির জন্য তোমাদের আর বাইরের কাছে কারোর কাছে বা বহিস্থ তহবিল থেকে অর্থ ধার না নিয়ে তুমি নিজস্ব তহবিল অর্থাৎ সঞ্চিতি তহবিল থেকে অর্থ নিয়ে ব্যবসার সাজসজ্জা ও উন্নয়নমূলক কাজের জন্য নিজস্ব অর্থ বা সঞ্চিত তহবিলের অর্থ ব্যয় করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যে জিনিসগুলো দেখলাম তা হচ্ছে মূলত যে অভ্যন্তরীণ উৎসের মুনাফাভিত্তিক শ্রেণীকরণ কয় প্রকার, সেটি হচ্ছে দুই প্রকার। একটি অবন্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল এবং অন্যটা লভ্যাংশ সমতাকরণ তহবিল। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করব লভ্যাংশ সমতাকরণ তহবিল কী এবং এটি কেন প্রয়োজন। আরেকটি দেখলাম আমরা যে অর্জিত মুনাফা কী এবং নিট মুনাফা কী, অর্জিত মুনাফা কিভাবে পাওয়া যায় এবং নিট মুনাফা কিভাবে পাওয়া যায়। এবং পরবর্তী যে প্রশ্নটি তোমাদের এইভাবে আসে, এটি অনুধাবনমূলকের জন্য অনেক সময় এসে থাকে যে অবন্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল বলতে কী বোঝো। তখন তোমরা সংক্ষেপে এই উত্তরটা লিখতে পারো যে অবন্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল বলতে এটি বোঝানো হয়। এবং আরেকটি বিষয় থাকে যেটি তোমাদের সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে গ এবং ঘয়ের উত্তরের জন্য জরুরি, যে অবন্টিত মুনাফা এবং সঞ্চিতি তহবিল ব্যবসা সম্প্রসারণের বা ব্যবসায়ের কোন কাজের জন্য ব্যবহার করা হয় বা এর প্রয়োজনীয়তা কী। তখন তোমরা এই পয়েন্টগুলো এবং এই আলোচনার উপর ভিত্তি করে তোমরা তোমাদের উত্তরটি লিখতে পারবে। আশা করি এই ক্লাসটি থেকে তোমরা বুঝতে পেরেছো অবন্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল কী। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব লভ্যাংশ সমতাকরণ তহবিল নিয়ে। তো দেখা হবে পরবর্তী ভিডিও কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।